সহিংসতায় নিহতদের জন্য দোয়া ও প্রার্থনা বাদ জমা সারা দেশে গণমিছিল, বিভিন্ন এলাকায় সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। কোটা আন্দোলনকারীদের সাথে একাত্মতা জানিয়ে রাজপথে বিভিন্ন পেশার মানুষ, শিক্ষার্থীদের হয়রানি বন্ধ ও হত্যার বিচারের দাবি। কোনো অশুভ শক্তির ঢাল না হতে শিক্ষার্থীদের প্রতি ওবায়দুল কাদেরের আহ্বান, জামায়াত নিয়ে মির্জা ফখরুলের বিবৃতির সমালোচনা। রাত থেকে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, সোমবার থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, কক্সবাজারের 3 শতাধিক গ্রাম প্লাবিত। এবং ফুয়াদ শুকুর হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের হিজবুল্লাহর ব্যাপক রকেট হামলা, পাল্টা জবাব দেওয়ার হুমকি নেতানিয়াহুর। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়। একই সঙ্গে নিহত শিক্ষার্থীদের জন্য জুমার নামাজে দোয়া শেষে গণমিছিল করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নামাজের আগে দলে মসজিদে জড়ো হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মোনাজাত শেষে বের হয় মিছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কোটা আন্দোলনের ঘটনায় নিহতদের বিচারের দাবিতে বাইতুল মোকাররম বাদ জুমা গণমিছিল বের হয়েছে। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদাত নিশাত। নিশাত, গণমিছিল শুরুর বিষয়ে বিস্তারিত আমাদের জানাবেন। জি, যেমনটি বলছিলেন, আসলে আমরা জুমার নামাজের পরপরই কিন্তু রাজধানীর যে বাইতুল মোকাররম মসজিদ রয়েছে, আমরা সেই মসজিদের নামাজ শেষেই মুনাজাত পরপরই কিন্তু যে ছাত্রদের যে কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের পরবর্তী যে কর্মসূচি, অর্থাৎ আজকে রাজধানীতে 4টি মসজিদ থেকে তারা যে গণমিছিল বের করার কথা, বিশেষ করে যে বাইতুল মোকাররম, সায়েন্স ল্যাব, খিলগাঁও এবং জুরাইন থেকে, এবং আমরা বাইতুল মোকাররমে অবস্থান দেখেছি এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে যে নামাজ শেষে কিন্তু তারা গণমিছিল বের করেছে এবং মিছিলটি তারা প্রথমে বাইতুল মোকাররম থেকে শুরু করে এই মুহূর্তে এবং সেখানে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কিন্তু তারা 3টা থেকে শুরু করবে এবং সেই অবস্থানে কিন্তু আমরা যাচ্ছি। অর্থাৎ 3টা থেকে কিন্তু তাদের যে গণমিছিলের কার্যক্রম, অর্থাৎ তারা যে 9 দফা দাবি দিয়েছিল, সেই দাবিগুলোর প্রেক্ষিতে কিন্তু তাদের আজকের এই কর্মসূচি ডাকা হয়েছে এবং সেই কর্মসূচির প্রেক্ষিতে কিন্তু শুধু যে প্রেস ক্লাব তা নয়, বাকি যে জায়গাগুলো তো রয়েছে সেখানে কিন্তু তারা এই যে তাদের এই কর্মসূচি গণমিছিল, সেই গণমিছিল কার্যক্রমটি তারা চালাচ্ছে। একই সাথে যদি আমরা জানিয়ে রাখি যে কোটা সমন্বয় আন্দোলনের যে 6 জন ছিল যাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল এবং পরবর্তীতে তাদেরকে গতকালকে কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করে এবং হস্তান্তর করার প্রেক্ষিতে কিন্তু তারা পরবর্তীতে কর্মসূচি ডাক দেয়। আমরা এই মুহূর্তে পল্টনের দিকে অভিমুখী হচ্ছি এবং সেখানের অবস্থা আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু সবাই জড়ো হচ্ছে এবং পল্টনের যে প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাব ছেড়ে কিন্তু বর্তমানে আমরা দেখছি পুরো যে হাইকোর্ট পর্যন্ত রয়েছে, হাইকোর্ট পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু পৌঁছে গিয়েছে। অর্থাৎ সামনের যে অবস্থান, সেই অবস্থানে কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন রয়েছে এবং অনেক আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখতে পাচ্ছি। পুলিশ সদস্য যারা রয়েছে তারা কিন্তু এক পাশে অবস্থান নিয়েছে, অর্থাৎ পল্টন যে সাইটটি রয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে এবং যে হাইকোর্টের যে সাইটটি রয়েছে সেখানে যে আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু অবস্থান নিয়েছে। অর্থাৎ এই পর্যায়ে কিন্তু একটা মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়েছে। এক পাশে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং আরেক পাশে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান নিয়েছে। অর্থাৎ এখন এই পর্যায়ে একটা তাদেরকে প্রথমেই এটি সংকেত দেওয়া হয়েছিল যে যেন পল্টন থেকে তারা পুনরায় তাদের মিছিল শেষ করে, কিন্তু সেই মিছিল কিন্তু তারা বর্তমানে যে প্রেস ক্লাব রয়েছে সেই প্রেস ক্লাবের দিকে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং সেখানে মাইকও রাখা হয়েছে এবং সেই তাদের যে কর্মসূচির যে পরবর্তী ধাপ, অর্থাৎ গণমিছিল পরে তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু এখন এক পর্যায়ে শেষ অবস্থানে রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু তাদের মিছিলটা কিন্তু তারা শেষ করেছে। অর্থাৎ আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু যে
অর্থাৎ যে প্রেস ক্লাবটি রয়েছে সেই প্রেস ক্লাবের অবস্থান এখন এই অবস্থায় রয়েছে, অর্থাৎ সেখানে শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কিন্তু তাদের যে মিছিল সেই মিছিল কিন্তু শেষ করে তারা যে হাইকোর্টের দিকে অবস্থান নিয়েছে এবং আরেক পাশে অর্থাৎ পল্টন সাইডে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে এবং একই সাথে এখানে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করতে পারিনি এবং সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু অনেকটাই ছন্নবন্ন অবস্থায় রয়েছে এবং সেক্ষেত্রে তারা কিন্তু এইখানে অবস্থান রয়েছে। তবে সেক্ষেত্রে এর পরবর্তীতে তাদের যে কর্মসূচি কি হতে পারে সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা সেখানে সে অবস্থা দেখতে পাইনি। তবে তাদের যে গণমিছিল যে কার্যক্রম সে কিন্তু যে প্রেস ক্লাব থেকে এখানে কিন্তু শেষ হয়েছে। তো এই ছিল প্রেস ক্লাব থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, ধন্যবাদ আপনাকে। কোটা আন্দোলনের ঘটনায় নিহতের বিচার দাবি ও অবৈধভাবে গ্রেফতারদের মুক্তির দাবিতে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করছেন বিক্ষুব্ধ কবি ও লেখকরা। এ নিয়ে আলোচনাতে ফার্মগেট থেকে যুক্ত হচ্ছেন হাসান মাহমুদ। মাহমুদ, সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন? কবি ও লেখকরা কি বলছেন? ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে সারা দেশে বৈষম্য বিরোধী যে শিক্ষার্থীদের আন্দোলন সেটি কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে সায়েন্স ল্যাবে আছি, সেখানে কিন্তু নামাজের পরে আসলে বিভিন্ন মসজিদ থেকে আশেপাশের এলাকা থেকে সাধারণ মানুষরা আসলে রাস্তায় নেমে পড়েছে। আমরা দেখেছিলাম যে সকাল থেকে আসলে বিভিন্ন পেশাজীবী এবং শ্রমজীবী সাধারণ মানুষ তারা কিন্তু নানা ব্যানারে আসলে ঢাকা শহরে বিক্ষোভ মিছিল করছিলেন এবং তারা গত কয়েকদিনে পুলিশের গুলিতে যে নিহতের ঘটনা ঘটেছে সেগুলোরই কিন্তু আসলে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা নানাভাবে আসলে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারা তাদের কিন্তু আসলে বিচার দাবি করছিলেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে সায়েন্স ল্যাবের যে মূল মোড়টি তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছিলেন এবং এরপর থেকে এখন মিছিলটি কিন্তু কাটাবনের দিকে যে রোডটি আছে সেদিকে যাচ্ছে এবং তারা আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি সময়ের সাথে সাথে কিন্তু যেসব মানুষের আগমন সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি দুই দিকে রাস্তা আসলে তারা ব্লক করে দিয়ে মিছিলটি এখন পর্যন্ত কাটাবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু আসলে আমরা অনেকক্ষণ থেকে দেখছিলাম যে বিভিন্নভাবে তারা ঘোরাঘুরি করছে এবং আবার তারা ব্যাক করছেন এবং এখন পর্যন্ত আমরা যতটুকু তাদের গতিবিধিতে বুঝেছি তারা হচ্ছে এখন সায়েন্স ল্যাবের যে মোড়টি রয়েছে সেটিকে ব্লক করে দেবে। আপনাকে জানিয়ে রাখি যে আমরা সকাল থেকে দেখছিলাম যে বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট পরিমাণ তৎপরতা দেখেছি এবং তারা বিভিন্ন জায়গায় যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত সেরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এবং সায়েন্স ল্যাবের মোড়টি যেটি আমরা দেখছি সেখানে কিন্তু পুলিশের সাজোয়াজান সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি, এই উপস্থিতিকে উপেক্ষা করে কিন্তু শিক্ষার্থী এবং সাধারণ জনতা তারা কিন্তু আসলে মাঠে নেমে রাস্তায় নেমে এসেছেন এবং তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে শুধু সাধারণ শিক্ষার্থী না, এখানে কিন্তু সাধারণ মানুষও ব্যাপক পরিমাণে উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং তারা কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে মিছিলটি আসলে থেকে তারা ঘুরে আসছেন এবং আমরা গত 7 থেকে 10 মিনিট অর্থাৎ জুমুয়ার নামাজ শেষ হওয়ার অর্থাৎ 1:45 পরে কিন্তু সাধারণ যে শিক্ষার্থী এবং বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু রাস্তায় নেমে আসেন এবং এরপরে কিন্তু আশেপাশের যেসব জায়গা থেকে তারা কিন্তু ধীরে ধীরে আসতে থাকে এবং মিছিলের পরিধি কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং দেখতে পাচ্ছি সাধারণ মানুষ আসলে সেখানে নেমে পড়ছেন। এবং আমরা এর আগে দেখেছি সকাল 10টার দিকে ঢাকা মেডিকেল কলেজের সহ এর আশেপাশে যেসব মেডিকেল কলেজ রয়েছে সেগুলোর শিক্ষার্থী এবং শিক্ষকরা তারা রাস্তায় নেমে আসেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা আছি এলিফ্যান্ট রোডে, যেখানে সায়েন্স ল্যাবের মোড় থেকে একটু সামনের দিকে, সেখানেই কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তাদের কিন্তু মানুষের যে আগমন সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং সাধারণ মানুষ কিন্তু এখানে অংশ নিচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু দাবি করছে যে গত কয়েকদিনে পুলিশের গুলিতে যে সকল মানুষ নিহত হয়েছে বিশেষত শিক্ষার্থী তাদেরকে তাদের যে হত্যাকারী তাদের বিচার দাবি করছেন এবং এক দাবি যে স্লোগান সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে দাবি সেটির প্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত তারা স্লোগান দিয়ে যাচ্ছেন এবং সময়ের সাথে সাথে কিন্তু সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু মিছিলের পরিধি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি
অধিকাংশই কিন্তু দেখতে পাচ্ছি তারা খুব কম বয়সী শিক্ষার্থী, এবং সেখানে কিন্তু যারা বয়োজ্যেষ্ঠ নাগরিক তাদেরকেও কিন্তু আমরা এই মুহূর্তে এই মিছিলে দেখতে পাচ্ছি, এবং তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং সাধারণ মানুষ তারা কিন্তু বারবারই দাবি করছেন যে এই যে ঘটনা, হত্যাকাণ্ডের ঘটনা, এরকম ঘটনা কিন্তু এর স্বাধীন বাংলাদেশে হওয়ার মতো নয়। তো এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাবের মোড় থেকে সবশেষ পরিস্থিতি। ডোনা। হাসান, ধন্যবাদ আপনাকে। সরকারের কোনো তদন্ত কমিশন নয়, বরং জাতিসংঘের অধীনে কোটা আন্দোলনের শিক্ষার্থী হত্যার ঘটনার তদন্ত দাবি করেছে উদীচী শিল্পী গোষ্ঠী। শিক্ষার্থী হত্যার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তারা। শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা জানিয়ে মাঠে নেমেছে বিক্ষুব্ধ কবি, লেখক সমাজ এবং গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজও। জানাতুল মোহনা ও মাজহারুল ইসলামকে সঙ্গে নিয়ে সাইফুল রিপনের প্রতিবেদন। আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, রাত্রির পতন না যত বন্ধু। জাতীয় প্রেস ক্লাবের সামনে কোটা আন্দোলন ঘিরে নিহতদের প্রতীকী কফিন সামনে রেখে প্রতিবাদী কবিতা, গান, বক্তৃতার আয়োজন করে উদীচী শিল্পী গোষ্ঠী। বক্তারা অভিযোগ করেন, দেশের কোনো গণ অভ্যুত্থানেই এত প্রাণহানির ঘটনা ঘটেনি। শিক্ষার্থী হত্যার দায় নিতে হবে সরকারকেই। বাংলাদেশের কোনো গণ অভ্যুত্থানেও এত রক্তপাত হয়নি, এত হত্যাযজ্ঞ সংঘটিত হয়নি, যেটা এইবার দেখেছি। 2 শতাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই শিকার হওয়ার পরেও আমরা দেখছি সরকারের নির্লজ্জ কথাবার্তা। আমরা তাই বলতে চাই, এই যে 2 শতাধিক মানুষের যে মৃত্যুর যে দায়ভার নিয়ে এই সরকারকে পদত্যাগ করতে হবে। বিএনপি জামাতের উপরে দোষ চাপান, তারা তো 15-16 বছর ক্ষমতায় নেই। আপনারা তো মুক্তিযুদ্ধের চেতনার সরকার, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা কোথায় রক্ষিত হলো? এই প্রশ্নটি আজকে আপনাদের সামনে রাখতে চাই। সরকারের তদন্ত কমিটির ওপর দেশের মানুষের বিশ্বাস নেই বলেও মন্তব্য করেন সংস্কৃতি কর্মীরা। এর সুষ্ঠু বিচার করতে হবে জাতিসংঘের অধীনে। আপনি বিচারক নিয়োগ করে দিলেন, আর তিনি বিচার করবেন। আমরা তো বিচার ব্যবস্থা চেহারা দেখেছি, দেখি নাই? সুতরাং আপনি বিচারক নিয়োগ করে দিলেন আর তিনি বিচার করবেন, সেই বিচার আমরা মানব না। এই সরকার রাজনৈতিক ভাবে পর্যাদস্ত হয়েছে, অধিকার হারিয়েছে। এই সরকারের নৈতিক কোন অধিকার, এই ক্ষমতা আছে কিনা সেটা আপনারাই বলবেন। রাজধানীর বাংলা মোটর এলাকায় প্রতিবাদী মানববন্ধন করে বিক্ষুব্ধ কবি, লেখক সমাজ। 250 শতাধিক ছাত্র জনতা হত্যা হয়েছে, সেটাকে ফোকাস না করে আমরা আমাদের রাষ্ট্রযন্ত্রকে দেখি স্থাপনার কথা বলতে, স্থাপনার জন্য মায়া কান্না করতে। খুনির কাছে খুনের বিচার চাইতে পারি না, খুনিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। যদি তিনি পদত্যাগ না করেন তাকে নামায় হাজির হতে হবে। শিল্পী সমাজের ব্যানারে রাজধানীর ধানমন্ডি এলাকায় বিক্ষোভ সমাবেশ করে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। পদত্যাগ করা আর একই সাথে চাই হচ্ছে কারফিউ উঠে গেল, জনমনে শান্তি ফিরে আসুক। এই সরকারের কোনো ন্যায্যতা, কোনো বৈধতা আজকে বহু বছর ধরেই নাই। এই আন্দোলনটিকে যদি কেউ মনে করে কেবল কোটা সংস্কারের আন্দোলনটা, খুব ভুল হবে। গভীর রাতে বাসায় বাসায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান ও গণগ্রেপ্তার আইনের শাসনের পরিপন্থী বলেও জানান বক্তারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে দেশের ছাত্র সমাজ সকল শ্রেণী পেশার মানুষের অধিকার আদায়, নিহত শিক্ষার্থীদের বিচারের দাবি সহ অবৈধভাবে গ্রেফতারকৃতদের জামিনের দাবিতে প্রতিবাদ সমাবেশ করছে ডাক্তারবৃন্দ, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় ঢাকা মেডিকেল কলেজের ডাক্তারবৃন্দ, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা। এ সময় তারা সাধারণ শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচার সহ অবৈধভাবে গ্রেফতারকৃতদের জামিনের দাবি জানান। আমাদের সন্তানদের উপরে গুলি করেছে, কোথায় হাত দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন? আপনাদের হৃদয়ে হাত দিয়েছে, হৃদয় রক্তক্ষরণ। আজকে এক একটা সন্তান আমাদের সকলের সন্তান। ওনারা কি ভাবেন এই দেশটাকে শেষ করে দিয়েছে? আজকে আপনারা আমার সন্তানের উপরে হাত দিয়েছে, কত বড় দুঃসাহস হতে পারে? 71-কে স্মরণ করে, যেখানে আমি দেখেছি আমার মা বোনদেরকে রাস্তায় দৌড়াতে, আর এখন আমি সেই চিত্র দেখতে পাচ্ছি। আমি মনে করি যে আমরা সকল সিনিয়র সিটিজেন রাস্তায় নেমে আসবো, আমরা মুক্ত স্বাধীন দেশ গড়ে তুলবো। আমার দেওয়া টাকায় গুলি কিনে আপনারা আমাকেই মেরে ফেলেন। আমি চাই না এরকম দেশ, আমি স্বাধীনতা চাই।
শিক্ষার্থীরা কোনো অশুভ রাজনীতির ঢাল হবে না বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে সবার সঙ্গে মতবিনিময় করবেন। জামায়াত শিবির নিষিদ্ধ করার বিষয়ে মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনাও করেন ওবায়দুল কাদের। তৌফিক মাহমুদ মুনার রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফিরজানা। সরকারের নির্বাহী আদেশে বৃহস্পতিবার সন্ত্রাস বিরোধী আইনের 18-র 1 ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে। শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জামায়াত শিবির নিষিদ্ধ করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে বিএনপির বিবৃতির সমালোচনা করেন তিনি। জামাতের রাজনীতি নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। জামাতের রাজনীতি নিষিদ্ধ হওয়ার দেশের মানুষ সাধুবাদ জানালেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক, অসাংবিধানিক বলবে, এটাই স্বাভাবিক। শিক্ষার্থীদের আন্দোলন নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জানান, শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোন শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সেদিকে দায়িত্বশীল সকলকে সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে। কোটা নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত, সরকারের নয় বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মুক্তিযুদ্ধের চেতনা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকায় ঝরছে বৃষ্টি। শুক্রবার দুপুর পর্যন্ত রাজধানীতে 55 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টিপাত কিছুটা কমলেও 5 আগস্টের পর উপকূলীয় জেলাগুলোয় ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিস বলছে, ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। বিস্তারিত মাজহারুল ইসলামের রিপোর্টে। শুক্রবার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টির কারণে বিপর্যস্ত জনজীবন। মৌসুমি বৃষ্টির প্রভাব পড়েছে সারা দেশেই। চলমান বৃষ্টি দুদিন কম হলেও আগামী 4 আগস্টের পর থেকে বাড়বে। 5 আগস্ট সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গেল 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগে। আবহাওয়া অফিস বলছে, ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। এই যে বৃষ্টিপাত, এটি মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণেই এই বৃষ্টিপাত সারা দেশে। তো এই বৃষ্টিপাতের কারণে বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে 7, 8, 9 তারিখের দিকে ব্যাপক বৃষ্টিপাত আবার সংঘটিত হবে। সুতরাং এই বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে। থেমে থেমে সারা বাংলাদেশেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জুলাই মাসে দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার কথা থাকলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিগত বছরগুলোতে কমেছে মাত্রা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না দ্রব্যমূল্য। কোনটির দাম কমলে বাড়ে আরেকটি পণ্যের দাম। চলতি সপ্তাহে ডালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। 2 সপ্তাহ থেকে চালের দাম রয়েছে উচ্চ মূল্যে স্থিতিশীল। বাজারে অস্থিরতার জন্য সঠিক ব্যবস্থাপনার অভাবকে দায়ী করছেন সাধারণ ক্রেতারা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। শুক্রবার ছুটির দিনে বৃষ্টির প্রভাব বাজারে। ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 170 টাকায়, আর সোনালিকা বিক্রি হচ্ছে 260 টাকায়। সাদা ও লাল ডিমের ডজন 150 টাকা। ব্রয়লার বেচতাম আগে 220 টাকা 10 টাকা কেজি, এখন বেশি 170-80 টাকা কেজি। এখান দিয়ে তো কম আছে। ব্রয়লার মুরগি 150 টাকা 40 টাকা থাকলে আমাদের জন্য অনেকটা স্বাভাবিক হয়। যখন এটা প্রায় 170-80 টাকা হয়, এটা আমাদের জন্য একটু সাধ্যের বাইরে চলে যায়। একটা ডিমের দাম আপনার 12 টাকা, তাহলে কিভাবে সম্ভব হয়? একটা 10 টাকা 8 টাকা 9 টাকা ঠিক আছে।
2 সপ্তাহ ধরে বাড়তি দামে আটকে আছে চালের বাজার। মিনিকেট 68 থেকে 70, নাজির শাল 70 থেকে 80 এবং আটাশ চাল 54 থেকে 55 টাকায় বেচা কেনা হচ্ছে। কমার কোনো সম্ভাবনা নাই। গতকালকে গাড়ির অর্ডার দিয়েছি তো, মাল আসছে, পরে জিজ্ঞেস করছে ভাই ধানের দাম নাকি বাড়ছে। চালের দাম আজকে 15 দিন ধরে একই রকমই আছে, বাড়তি যেটা ওইটার ভিতরে আছে। যেমন মিনিকেট বেশি যে 68 থেকে 70 টাকা। যারা মানে বিত্তশালী তাদের জন্য সমস্যা না, আমাদের জন্য মধ্যবিত্ত যারা তাদের জন্য সমস্যা। এটা অনেক বেশি, মনে করেন 60 টাকার মধ্যে থাকলে এটা একটা রিজনেবল। মুদিপণ্যের মধ্যে চিনি বিক্রি হচ্ছে 135 টাকা দরে, 5 লিটার সয়াবিন বিক্রি হচ্ছে 870 থেকে 880 টাকা। দাম বেড়েছে ডাল জাতীয় পণ্যের। মসুর ডাল বিক্রি হচ্ছে 105 থেকে 120 টাকা, আর খেসারি 115 থেকে 120 টাকা। এক কথায় যারা দিন আনে দিন খায় তারা খুব সুবিধাজনক অবস্থানে নাই, প্লাস সব মিলে এক হজবরল অবস্থা। চাউলের দামটা কিছুটা বাড়ছে, এটা মূলত হচ্ছে আমরা চলমান রাজনীতি কেন্দ্র করে গাড়ি ঘোড়া সংকট নাম মানে একটা ওইটান দেখিয়ে এটা দাম বাড়ছে, কিন্তু আমি ওই হিসাবে চলমান রাজনীতি হিসাবে যে সহিংসতা হিসাবে ওই হিসাবে দাম বাড়ে। যে জিনিসের দাম আজকে দেখে এটা এই দাম, কালকে দেখে অন্য দাম, তখন বাধ্য আমাদের নিতে হয়, কারণ আমাদের প্রয়োজন এটা। তুলনামূলক কমেছে সবজির দাম। ঢেঁড়স 35, বেগুন 70, কচুরমুখী 70, শসা 90 টাকা। তবে ক্রেতারা বলছেন গেল বছরের তুলনায় এবছর সবজির দাম অনেক বেশি। গত বছর এই সিজনে যা দাম ছিল তার থেকে ডবল দাম চলতেছে। ভেন্ডি এই সিজনে আপনার 20 টাকা কেজি থাকে, যেমন এই যে করল্লা কেজি থাকে আপনার মাত্র 40 থেকে 45 কি 50, কিন্তু করল্লা চলতেছে 80 টাকা। হাফ কেজি আলু আমার কাছ থেকে 50 টাকা রাখে। এটা কি যুক্তিক না অযৌক্তিক? আমরা সাধারণ জনগণ কোথায় আছি? তুলনামূলক সব সবজির দামই বর্তমানে কম থাকার কারণ হলো মালিয়া পেলো, এক হলো রাস্তা অবরোধ, 2 হলো মালিয়া পেলো বৃষ্টির কারণে মানুষ বাইরে দিতেছে না। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি, আর খাসি ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। এবার খেলার সংবাদ। অলিম্পিক ফুটবলে কোয়ার্টার ফাইনালে হাই ভোল্টেজ ম্যাচে রাতে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ফরাসিদের হারিয়ে সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য আলবিসেলেস্তেদের। অন্যদিকে পুরো অলিম্পিক জুড়েই দারুণ ফুটবল খেলা ফ্রান্সের চোখ থাকবে সেমিফাইনালের দিকে। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে ম্যাচটি। রিফাত আঞ্জুমের রিপোর্টে বিস্তারিত। প্যারিস অলিম্পিকে ফুটবল ইভেন্টের কোয়ার্টার ফাইনালে হাই ভোল্টেজ ম্যাচ, ফ্রান্সের মুখোমুখি আর্জেন্টিনা। গেল বিশ্বকাপ আসরের ফাইনালের মঞ্চায়ন, তাই তো মর্যাদার লড়াই দু দলের জন্যই। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে বিতর্কিত পরাজয়ে বাদ পড়তে বসেছিল আর্জেন্টিনা। এরপর ইরাকের বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়ায় তারা, আর ইউক্রেনের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ জিতে শেষ 8-এ মেসির উত্তরসূরিরা। আর্জেন্টিনা দলে ভরসার নাম ডিফেন্ডার নিকোলাস অতামেন্ডি ও ফরোয়ার্ড জুলিয়ান আলভারেস। ফরওয়ার্ড লাইনে আলমাদা, জুলিয়ানো সিমিওনে, লুসিয়ানো গোন্ডৌ, এজেকুয়েল ফার্নান্দেস, ক্লাউদিও এচেভেরি সবাই গোলের দেখা পেয়েছেন। তাই তো জয় ছাড়া কিছুই ভাবছে না আর্জেন্টিনা। অন্যদিকে আর্জেন্টিনার বিপরীত চিত্র ফ্রান্সের। পুরো অলিম্পিক জুড়েই দাপুটে ফুটবল খেলেছে এমবাপ্পের উত্তরসূরিরা। গ্রুপ পর্বে 3 ম্যাচে জয় পেয়েছে ফরাসিরা, গোল হজম করেনি একটাও। আর্জেন্টিনাকে হারিয়ে সেমিতে চোখ ফ্রান্সের। শুধু মাঠে নয়, লড়াই হবে মাঠের বাইরে ডাগআউটেও। আর্জেন্টিনার ডাগআউটে রয়েছে কোচ হাভিয়ে মাস্টেরানো, অন্যদিকে ফ্রান্সের রয়েছে কিংবদন্তি থিয়েরি অরি। মাঠের লড়াই ছাপিয়ে 2 মাস্টারমাইন্ডের লড়াইটা হবে মনস্তাত্ত্বিক। মাস্টেরানো ফুটবলার হিসেবে 2 বার জিতেছেন অলিম্পিক স্বর্ণপদক। অন্যদিকে অরির অলিম্পিকে স্বর্ণ জয়ের অভিজ্ঞতা না থাকলেও রয়েছে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা। তাই কৌশলগত লড়াইটাও দেখা যাবে অলিম্পিক মঞ্চে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। এই ছিল এখনকার সংবাদ। দুপুর পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।